আসসালামু আলাইকুম স্টেপশনস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়টার পরীক্ষার সলভ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। কথা না বলে আমরা আমাদের প্রশ্ন সলভ শুরু করে দেই। দেখেন প্রথমে কি বলছে, 1 নম্বর প্রশ্ন, বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে? সংজ্ঞা, এটা হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। সংজ্ঞা, আর কোনো কাহিনী নেই। 2 নম্বর, একটি গোলকের ভর দেওয়া আছে 2 কেজি ও চক্রগতির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে জড়তার ভ্রামক কত? আচ্ছা, বস্তুটা কি বলা আছে? গোলক। নিরেট গোলক না ফাঁপা গোলক সেটা কি বলছে? বলে নাই। আচ্ছা, যদি না বলে তাহলে আমরা ফর্মুলা কোনটা দেব? ডাজন্ট ম্যাটার। দেখেন তো এটা কি দেওয়া আছে? চক্রগতির ব্যাসার্ধ, নট গোলকের ব্যাসার্ধ। বস্তুর ব্যাসার্ধ কথাটা ইন্ডিভিজুয়াল বলেন, আমাকে বলছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ বলে দিলেই আমার আলাদা কোনো ফর্মুলার প্রয়োজন হয় না, কারণ চক্রগতির ব্যাসার্ধ বলা থাকলেই জড়তার ভ্রামককে আমরা লিখি এভাবে, m/k²। বিভিন্ন আকৃতির বস্তুর জন্য চক্রগতির ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন হয়, তখনই জড়তার ভ্রামকের ফর্মুলাটা চেঞ্জ হয়। যেহেতু চক্রগতির ব্যাসার্ধটা সরাসরি দিয়ে দিছে, আমার কোনো ঝামেলা নেই এটা গোলক নাকি মার্বেল নাকি সিলিন্ডার, কি হলো না হলো আমার সেটা দেখার বিষয় না, আমি শুধু মান বসাবো। ভর দেওয়া আছে কত? 2 কেজি। চক্রগতির ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার, মানে 0.05, এটার মিটার, এটার স্কয়ার। ক্যালকুলেট করেন, 2 রাইখা দেন, 0.05, এটার উপর স্কয়ার আছে, করলে কি হবে দেখেন, 0.0025। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এবার দেখেন, আমি যদি 2 দিয়া এটাকে গুণ করি তাহলে আমি 5 একটা অ্যান্সার পাবো। দেখেন তো 5 কোথায় আছে? একটা অপশনই আছে 5, খ, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আপনার পাওয়ার মিলানোর দরকার নেই। ওকে, আচ্ছা। 3 নম্বর প্রশ্ন কি বলছে, 60 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিট পর এর বেগ 10 মিটার পার সেকেন্ড হবে? আচ্ছা, বলের মান বের করতে বলছে। দেখেন আমরা বল ইজ ইকুয়ালস টু কি জানি? F ইজ ইকুয়ালস টু ma। এ যদি ভাঙি, একে ভাঙলে আমরা কি পাবো? v - u ডিভাইডেড বাই t। ওকে, m দেওয়া আছে কত? 60 কেজি। v মানে শেষ বেগ 10, আদি বেগ কত? 0, স্থির অবস্থায় ছিল। সময় কত দেওয়া আছে? 60 মিনিট, 60 সেকেন্ড। তাহলে 60 কাটা, অ্যান্সার হবে 10। কোথায় আছে? গ নাম্বার। ওকে, আচ্ছা। 4 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি গ্রামোফোন রেকর্ডের প্রতিটির কেন্দ্র হতে 0.5 মিটার দূরে রৈখিক বেগের মান যথাক্রমে 35 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড হলে তাদের কৌণিক বেগের অনুপাত কত? আচ্ছা, দুইটা ডিস্ক মানে গ্রামোফোন রেকর্ড, যে বড় বড় ডিস্ক যেগুলো আছে ওগুলার কথা বলে দিছে। দুইটার জন্য দুইটা ভিন্ন রৈখিক বেগ দেওয়া আছে। দেখেন দুইটার জন্য দূরত্ব বলছে সেম, কেন্দ্র হতে 0.5 মিটার দূরে রৈখিক বেগের মান দেওয়া আছে, মানে এটাকে আমি বলবো v1, এটাকে বলবো v2। দুইটা রৈখিক বেগ দেওয়া আছে, ওই দুইটার কৌণিক বেগের অনুপাত চাইছে। আচ্ছা, দেখেন আমরা ওমেগা কৌণিক বেগ, এটা ইজ ইকুয়ালস টু কি জানি? রৈখিক বেগ ডিভাইডেড বাই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বা কেন্দ্র হতে দূরত্ব। কেন্দ্র হতে দূরত্ব দিয়ে দিছে 0.5 মিটার। দুইটার রেকর্ডের কথা বলছে, দুইটার জন্যই দূরত্ব সেম। আচ্ছা, তাহলে দেখেন তো, যেহেতু দুইটার জন্যই দূরত্ব সেম, একই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না ওমেগা সমানুপাতিক ভি। আর যেহেতু এখানে ধ্রুবক সমান মিলে সমানুপাতিক, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না ওমেগা 1 বাই ওমেগা 2 ইজ ইকুয়ালস টু v1 বাই v2 লিখতে পারি। আমাকে এই অনুপাতটাই বের করতে বলছে। তাহলে v1 মানে কি? প্রথম রেকর্ডের রৈখিক বেগ, এটা কত? 35। দ্বিতীয়টা কত? 20। 5 দিয়ে কাটাকাটি করেন, 5 × 7 = 35, 4 × 5 = 20। তাহলে অ্যান্সার কত হবে? 7:4। কোথায় আছে? 4 নম্বর। ওকে, আচ্ছা। পরে 5 নম্বর প্রশ্নটা আমরা দেখি, ওই যে ওখানে লেখা আছে 5 নম্বর কি বলছে, একটি নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ ও ভর যথাক্রমে 2 সেন্টিমিটার ও 2 কেজি, একে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিজ অক্ষের সাপেক্ষে ঘুরাতে
কত টর্ক লাগবে। আচ্ছা, তাহলে আমাকে কি বের করতে বলছে? টর্কের মান বের করতে বলছে। দেখেন, টর্কের মান ইজ ইকুয়ালস টু আমরা জানি আই আলফা, মানে জড়তার ভ্রামক ইনটু কৌণিক ত্বরণ। এই দুইটাকে গুণ করলে আমি টর্কের মান পাবো। আচ্ছা, জড়তার ভ্রামক দেওয়া নাই, জড়তার ভ্রামকের জন্য আমাকে ফর্মুলা লিখতে হবে। দেখেন, আমাকে যে ইনফরমেশনটা দিছে সেই অনুযায়ী এটার জড়তার ভ্রামক হবে হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে? আর আলফার মান দেওয়া আছে। হাফ এম আর স্কোয়ার কেমনে বুঝলাম? দেখেন কি বলছে, একটা নিডেড সিলিন্ডারের কথা বলছে। ওকে, আমরা একটা মোটামুটি একটা নিডেড সিলিন্ডার আঁকি। এবার কি বলছে, এটাকে ঘুরাইতে বলছে। এটার ব্যাসার্ধ দেওয়া আছে, ভর দেওয়া আছে, এটাকে ঘুরাইতে বলছে কত ত্বরণে? 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আলফার মান দেওয়া আছে। কিভাবে ঘুরাবো? তার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরাবো। তার নিজ অক্ষ বলতে কিন্তু একদম দৈর্ঘ্য বরাবর কেন্দ্রগামী যে অক্ষটা আছে ওইটাকে বোঝায়। নিজ অক্ষের সাপেক্ষে যদি আমি একটা সিলিন্ডারকে ঘুরাই তাহলে আমি জড়তার ভ্রামক পাবো হাফ এম আর স্কোয়ার। এই বিভিন্ন আকৃতির বস্তুর জন্য বিভিন্ন অবস্থানে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কতগুলো ফর্মুলা, এটা আপনাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমরা নিজ অক্ষের সাপেক্ষে সিলিন্ডারের জড়তার ভ্রামক পাই হাফ এম আর স্কোয়ার। এবার সব কিছু বসায় দেন। হাফ, ভর দেওয়া আছে 2 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার, মানে 0.02, এটার স্কোয়ার। আলফা দেওয়া আছে কত? 4। তাহলে হিসাব করেন কত পাবেন। 2 2 কাটা যাবে, 0.02 গুণ করলে কত হবে? দেখেন 0.1 2 3 এত 4, সরি এটা 4 হবে, তাহলে 4 4 হবে 16, তাহলে 0.0016, ঠিক আছে? এটা তাহলে দেখেন কত হবে, এটা 1.6 ইন্টু 10⁻³ কোথায় আছে? গ নাম্বার, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? ওকে, এই যে হিসাবগুলা এগুলো আপনাকে অবশ্যই নিজে প্র্যাকটিস করতে হবে। ওকে, কখন কিভাবে কি হবে। ওকে, 6 নম্বর প্রশ্ন কি বলছে? রাস্তার ঘর্ষণ বল 5 নিউটন হলে 5 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল করতে কত বল লাগবে? সবকিছু 5-এর হিসাব দেওয়া আছে। যাক, ব্যাপার না, আমরা একটু ঘটনাটা খেয়াল করি। কি বলছে? একটা বস্তুকে আমি গতিশীল করব, কত ত্বরণে গতিশীল করব সেটা কত ত্বরণ সেটা দেওয়া আছে, কত বল লাগবে সেটা বের করতে বলছে। রাস্তার ঘর্ষণ দেওয়া আছে। আচ্ছা, খেয়াল করেন, ধরেন এটা একটা বস্তু, এটার ভর দেওয়া আছে 5 কেজি। ওকে, এবার আমি কি করব? বস্তুটাকে আমি এই দিকে টান দিলাম, মানে ওই দিকে গতিশীল করব, ঠিক আছে? তাহলে ওই দিকে গতিশীল করার জন্য আমি যে ত্বরণটা পাবো, টোটাল যে ত্বরণটা পাবো সেই ত্বরণের মান দেওয়া আছে। এখন খেয়াল করেন, এটা একটা ফ্লোরের উপর রাখা আছে, এই ফ্লোর দিয়ে তাকে আমি টেনে ওই দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বস্তুটার আমি একটা বাধা অনুভব করব। সে বাধাটা কিসের জন্য হবে? ঘর্ষণের কারণে। সেই ঘর্ষণটা কত সেটা বলে দিচ্ছে 5 নিউটন। আর ঘর্ষণ সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। আমি তাকে বস্তুটাকে টেনে যেই দিকে নিয়ে যাব ঘর্ষণটা বিপরীত দিকে হবে। আচ্ছা, তাহলে দেখেন আমার কত বল প্রয়োগ করতে হবে টোটাল সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমি কত বল প্রয়োগ করতেছি? এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি এবং এই বলের কারণে টোটাল ত্বরণ হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এফটা বের করতে হবে। তাহলে খেয়াল করেন, এখানে এই বস্তুর উপরে মোট কয়টা বল প্রযুক্ত হচ্ছে? 2টা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সামেশন এফ ইজ ইকুয়ালস টু এম এ। কোনো বস্তুর উপর একাধিক বল প্রযুক্ত হলে তখন ওই বলগুলোর লব্ধি করতে হয়, পরে সেখান থেকে ত্বরণ বের করতে হয়। এখানে একাধিক বল প্রযুক্ত হচ্ছে, একটা হচ্ছে আমার প্রযুক্ত বল আর একটা রাস্তার ঘর্ষণ বল। তাহলে এখান থেকে দেখেন আমি সামেশন এফ মানে লব্ধি বল কত পাবো? আমার প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইজ ইকুয়ালস টু এম এ। মাইনাস কেন করলাম? কারণ আমার প্রযুক্ত বল আর ঘর্ষণ বল পরস্পর বিপরীতমুখী। তাহলে এখান থেকে আমি এফ বের করতে পারবো, এটা আমাকে বের করতে বলছে। তাহলে কত হবে? 5 প্লাস এম এ। এম কত? 5 কেজি। এটা কত? ত্বরণ দেওয়া আছে কত? 5। তাহলে 5 5 25 আর 5 30 নিউটন বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমি যদি বস্তুটার উপর 30 নিউটন বল প্রয়োগ করি তাহলেই সে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওই দিকে যেতে পারবে। ওকে, তাহলে অ্যান্সার হবে কত? 30 নিউটন, মানে খ। ঠিক আছে? ওকে,
7 নম্বর প্রশ্ন কি বলছে, দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগের দিক কোন দিকে? আচ্ছা, একটা দেয়াল ঘড়ির কথা বলছে, দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার কথা বলছে, তার কৌণিক বেগের দিক বের করতে বলছে। ওকে, খেয়াল করি, মনে করেন এটা একটা দেয়াল ঘড়ি, সুন্দর একটা দেয়াল ঘড়ি। ধরেন একটা সেকেন্ডের কাঁটা এই বরাবর আছে, ঘড়ির কাঁটা কোন বরাবর ঘুরে? ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাই না? ওকে, তাহলে এখন দেখেন এটা সেকেন্ডের কাঁটা হোক বা মিনিটের কাঁটা হোক বা ঘন্টার কাঁটা হোক, তারা তো একই ডিরেকশনে ঘুরবে, তাই না? তাহলে এই একই রোটেশনের জন্য তাদের প্রত্যেকের কৌণিক বেগের দিক একটা নির্দিষ্ট দিকেই থাকবে। এখন কথা হলো গিয়ে কৌণিক বেগের দিক আমরা কিভাবে বের করব? দেখেন, কৌণিক বেগের দিক আপনি বের করবেন ডান হাতি স্ক্রু নিয়মে। কৌণিক বেগের দিক আমরা কিভাবে বের করব? ডান হাতি স্ক্রু নিয়মে। খেয়াল করেন, কাঁটাটা কোন বরাবর রোটেট করতেছে? এই বরাবর রোটেট করতেছে। এখন আপনি যদি একটা স্ক্রুকে এই বরাবর ঘুরান, স্ক্রুটা কি করবে? এভাবে যদি ঘুরান, স্ক্রুটা ভিতরের দিকে ঢুকবে না? এভাবে ঘুরাইতে থাকলে স্ক্রুটা কিন্তু ভিতরে ঢুকবে। তাহলে ঘড়ির কাঁটা যেই বরাবর ঘুরে, একটা ডান হাতি স্ক্রুকে যদি আমি ওই বরাবর ঘুরাই, সেটা ভিতরে ঢুকে, তাহলে তার কৌণিক বেগের দিক হবে ভিতরের দিকে। ঠিক আছে? ঘড়ির কাঁটার দিকে কোনো বস্তুর রোটেশন থাকলে তার কৌণিক বেগ হবে অলওয়েজ ভিতরের দিকে। তাহলে সেকেন্ডের কাঁটা বা মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটা, যেই কাঁটাই আপনি বলেন না কেন, সব সময় তার কৌণিক বেগের দিক কোন দিকে হবে? ভিতরের দিকে। অ্যান্সার হবে ক। ঠিক আছে? আর যদি কোনো বস্তু কখনো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তখন তার কৌণিক বেগের দিক হবে বাহিরের দিকে। ঠিক আছে? ওকে, সেকেন্ডের কাঁটা তো আর বিপরীত দিকে ঘুরবে না, সুতরাং ভিতরের দিকেই থাকবে। আচ্ছা, পরে 8 নম্বর প্রশ্ন কি বলছে? ঘূর্ণন, প্রশ্নটা দেখি। ওকে, কি বলছে দেখেন 8 নম্বর, ঘূর্ণনরত একটি কণার সঞ্চার পথের ব্যাসার্ধ r = 3i মিটার, ভরবেগ দেওয়া আছে p = 4j কেজি মিটার পার সেকেন্ড হলে কৌণিক ভরবেগের মান কত? ওকে, দেখেন, কোন একটা বস্তু একটা বক্রপথে ঘুরতেছে, সেটা কোন ধরনের পথ? বৃত্তাকার না উপবৃত্তাকার না কিছু বলে দেয় নাই, লাগবে না, যেহেতু ভেক্টর আকারে আছে, সঞ্চার পথের আকৃতি আমার দরকার নেই। আমাকে ব্যাসার্ধ ভেক্টর বলে দিছে, ভরবেগ ভেক্টর বলে দিছে, কৌণিক ভরবেগের মান বের করতে বলছে। দেখেন, কৌণিক ভরবেগের সংজ্ঞা অনুসারে আমরা জানি r ক্রস p, অর্থাৎ সঞ্চার পথের ব্যাসার্ধকে যদি আমরা রৈখিক ভরবেগ দিয়ে ক্রস গুণন করে দিই, তাহলে আমরা কৌণিক ভরবেগ পাই। ঠিক আছে? তাহলে এখন আমার কাজ হলো কি r এবং p এর ক্রস গুণন বের করা। দেখেন, আমি সংক্ষেপে এখান থেকে অ্যান্সারটা বলে দিতে পারি, সেটা হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করবেন, 3 × 4 = 12, তারপরে i দিয়া j রে গুণ করবেন, করলে কি হবে? k, ক্রস গুণন করবেন, i ক্রস j মানে কি? k। তাহলে দেখেন আসলে রেজাল্টটা হবে 12k। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগ। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি কৌণিক ভরবেগের মান বের করতে পারবেন না? √12² হবে 12। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হবে এই 12 পায়ে গেছে। কিন্তু দেখেন, এটা অ্যান্সার না। কারণ কি? দেখেন, এখানে এককটা কি দেওয়া আছে? 12 কেজি মিটার পার সেকেন্ড, কিন্তু কৌণিক ভরবেগের একক কিন্তু কেজি মিটার পার সেকেন্ড না। কারণ দেখেন, পি এতটুকুর একক হলো গিয়ে কেজি মিটার পার সেকেন্ড, আর এটারও তো একটা একক আছে মিটার। তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করেন, তাহলে কি হবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। শুধু সংখ্যাটা পেয়ে গেলেই হবে না, আমাকে এককটাও দেখতে হবে। একক এটা কোথায় আছে? ইয়েস, সেকেন্ডটাতে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। কিন্তু আসল কথা হলো গিয়ে, দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাদেরকে আমি সরাসরি ক্রস গুণন করতে পারি না। এখানে আমি একটা চালাকি করছি, যেহেতু এখানে একটা একক ভেক্টর i, এখানে একটা একক ভেক্টর j দেওয়া আছে, এই কারণে আমি এখানে করে ফেলতে পারছি। কিন্তু অ্যাকচুয়ালি ক্রস গুণন কিভাবে করতে হয়? ক্রস গুণন করতে হয় নির্ণায়কের সাহায্যে। দেখেন, i j k, পরে r এর সহগগুলা লিখবেন। i এর সহগ কত? 3, j এর সহগ 0, k এর সহগ 0। কেন? তার মধ্যে j নাই, k নাই। পরে দেখেন p এর সহগগুলো লেখেন, p এর i এর সহগ 0, j এর সহগ 4,
এটাও হবে 0। এবার যদি আপনি ক্রস গুণন করেন মানে নির্ণায়ক করেন, আই এর সাপেক্ষে যখন বিস্তার করবেন তখন তার নির্ণায়ক আসবে 0। পরে যখন আপনি জে এর সাপেক্ষে বিস্তার করবেন তার নির্ণায়ক আসবে 0। আপনি শেষমেশ যখন কে এর সাপেক্ষে বিস্তার করবেন তখন শুধু এই রেজাল্টটা থেকে যাবে 3 4 12 কে। তাহলে আমি একমাত্রিক কোনো ক্ষেত্রেই আমি দেখেই ক্রস গুণনটা বলতে পারি, ঠিক আছে? যেহেতু শুধু আই এবং জে আকারে দেওয়া আছে, আমি এভাবে পাশাপাশি গুণ করে দিলেই কিন্তু রেজাল্টটা পেয়ে যেতে পারি, ঠিক আছে? তখন আমার কষ্ট করে নির্ণয় করা দরকার নেই। কিন্তু যদি 2টা করে একক ভেক্টর বা 3টা করে থাকে তখন কিন্তু পাকনামি করতে যাবেন না, তখন এভাবে নির্ণয় করেই বের করতে হবে। ওকে, আচ্ছা, এবং এককটাও খেয়াল করতে হবে। ওকে, তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এবার 9 নম্বর প্রশ্নটা খেয়াল করেন কি বলছে। জ্বালানি সহ একটি রকেটের ভর 5000 কেজি এবং রকেট থেকে 50 কেজি হারে 2000 মিটার পার সেকেন্ড বেগে জ্বালানি নির্গত হচ্ছে। যাত্রার 20 সেকেন্ড পর প্রযুক্ত ত্বরণ কত? আচ্ছা, কোন একটা রকেটে প্রযুক্ত ত্বরণ বের করার ফর্মুলা আমরা কি জানি? A is equals to 1/m into del m by del t into v, যেখানে m এটা হলো গিয়ে জ্বালানি সহ রকেটের ভর, del m by del t এটা মানে হলো গিয়ে জ্বালানি নির্গমনের হার, v জ্বালানির বেগ। আচ্ছা, এখন দেখেন আমাকে বলে দিছে যে রকেট থেকে 50 কেজি হারে জ্বালানি নির্গত হচ্ছে, মানে প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি নির্গত হচ্ছে? 50। ওকে, এই পুরা জিনিসটার মান দেওয়া আছে 50, হার ভি এটা দেওয়া আছে এত 2000, কিন্তু এম মানে জানো কি? জ্বালানি সহ রকেটের ভর। দেখেন এই জিনিসটার মান কিন্তু সরাসরি আপনি পাবেন না। কেন? এখানে জ্বালানি সহ রকেটের ভর দেওয়া আছে 5000 কেজি, কিন্তু এই ভরটা কিন্তু পরিবর্তনশীল। সময় যত যাবে এই ভরটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কেন? কারণ রকেটের তলা দিয়ে কিন্তু জ্বালানি বের হয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 50 কেজি করে জ্বালানি বের হয়ে যাচ্ছে। আপনাকে 20 সেকেন্ড পরে ত্বরণ বের করতে বলছে, তাহলে 20 সেকেন্ডে জ্বালানি কতটুকু বের হয়ে যাবে সেটা হিসাব করতে হবে। পরে রকেটের যে আগের ভর ছিল সেটা থেকে ওইটা বিয়োগ করতে হবে, তাহলে আমি এই এম এর মানটা পাবো। ঠিক আছে, তাহলে এম আমি কিভাবে বের করব? এম বের করবো এভাবে, একদম যাত্রার শুরুতে রকেটের ভর যা ছিল সেখান থেকে কতটুকু জ্বালানি বের হয়ে গেছে সেটা বিয়োগ করব। কতটুকু বের হয়েছে? 1 সেকেন্ডে বাইরে 50 কেজি, তাহলে 20 সেকেন্ডে বাইরে হবে 20 × 50 কেজি, থাকবে এত। তাহলে এটা ক্যালকুলেট করেন, 5 দুগুণে 10 মানে 1000, 5000 মাইনাস 1000 মানে 4000, এম এর মান পাইছি 4000। এবার এখানে সব বসান, তাহলে এ ইজ ইকুয়ালস টু আমরা কি পাবো? 1/4000 ইন্টু ডেল এম বাই ডেল টি, পুরো জিনিসটার মান হচ্ছে 50, এটা হচ্ছে 2000, 2000 4000 2 25, 25 কোথায় আছে? ইয়েস, প্রথমেই আছে, কিন্তু এটা অ্যান্সার হবে না, কারণ এটা একক দেওয়া আছে মিটার পার সেকেন্ড, এটা কিন্তু বেগের একক, ত্বরণের একক না। এরপরে 25 কি আর কোথাও আছে? আছে, এবং এককও ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? গ, 25 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, প্রযুক্ত ত্বরণ। ওকে, 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, 20 গ্রাম ভরের একটি মার্বেল 10 মিটার পার সেকেন্ড বেগে একই ভরের একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়। তারপর ধাক্কাটি স্থিতিস্থাপক সংঘর্ষ হলে প্রথম মার্বেলের শেষ বেগ কত হবে? আচ্ছা, একটু ঘটনাটা খেয়াল করেন। এটা একটা মার্বেল, ভর দেওয়া আছে 20 গ্রাম, এই মার্বেলটা ওই দিকে যাইতেছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে গিয়া ওইখানে আরেকটা মার্বেল আছে যেটার ভর সেম। এই কেজি কোত্থেকে আসছে? তো গ্রাম ছিল, এটার ভরও সেম, কিন্তু এটা এখানে স্থির অবস্থায় ছিল 0 মিটার পার সেকেন্ড। ও গিয়া পরে কি করছে? ধাক্কা দিছে, এবং বলে দিছে এখানে যে ধাক্কাটা ঘটছে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। একটা জিনিস খেয়াল করবেন সবসময়, যদি সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, আমি আবার বলতেছি, সমান ভরের দুটি বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়
তাহলে তারা পরস্পর বেগ বিনিময় করে। তারা পরস্পর বেগ বিনিময় করে। বিনিময় করে কথার অর্থ কি? সংঘর্ষের আগে ওর বেগ যা ছিল, সংঘর্ষের পরে ওর বেগ তা হবে। আবার ওর বেগ যা ছিল, ওর বেগ তা হবে। মানে ও ওরটা ওরে দিয়ে দিবে, ওরটা ও নিয়ে নিবে, সংঘর্ষের আগে এবং পরে। এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য। শর্ত হচ্ছে দুইটার ভর সমান হইতে হবে। যেহেতু দুইটার ভর সমান বলে দিছে, তাহলে এবার খেয়াল করেন, সংঘর্ষের আগে ওর বেগ কত ছিল? 10। ওর বেগ কত ছিল? 0। সংঘর্ষ হয়ে গেছে, এইবার ওর বেগ হবে 0, ওর বেগ হবে 10। ওকে, তাহলে প্রথম বস্তুর বেগ হবে 0, দ্বিতীয় বস্তুর বেগ হবে 10। ইন্টারচেঞ্জ হয়ে গেছে। স্থিতিস্থাপক সংঘর্ষ, ভর সমান। তাহলে আমাকে কি বের করতে বলছে? প্রথম মার্বেলের শেষ বেগ কত? প্রথম মার্বেল ছিল এটা, তার শেষ বেগ হচ্ছে 0। অ্যান্সার 4। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো আপনাদের এইচএসসি পরীক্ষায় মাঝে মাঝে অনুধাবনমূলক প্রশ্ন আসতো। ব্যাখ্যা করো যে না, যে সমান ভরের দুটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে তারা পরস্পর বেগ বিনিময় করে। ব্যাখ্যা করো। ওই ব্যাখ্যার সময় আপনারা এই জিনিসগুলা ব্যাখ্যা করেছিলেন, কিন্তু সেইগুলাই এখন আমাদের কাজে লাগতেছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 10টা প্রশ্ন দেখে ফেললাম। এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি, তার আগে আমরা বোর্ডটা ক্লিন করে ফেলি। ওকে, তাহলে আমরা 11 নম্বর প্রশ্নটা দেখি। কি বলছে দেখেন, এম ভরের একটি টেনিস বলের জন্য ইম্পালস এর মান 10 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, ইম্পালস মানে কি? ইম্পালস মানে হলো গিয়ে বলের ঘাত। মনে রাখতে হবে, ইম্পালস শব্দের অর্থ বলের ঘাত। তারপরে কি বলছে, বলটি কোনো দেয়ালে 6 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে কত বেগে ফিরে আসবে? আচ্ছা, একটা টেনিস বলকে একটা দেয়ালে নিক্ষেপ করার কথা বলছে। আচ্ছা, আমরা একটা চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। খেয়াল করেন, মনে করেন এটা হচ্ছে একটা দেয়াল, একটা টেনিস বল। এই বলটাকে আমরা দেয়ালে কত বেগে মারছি? 6 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, এটাকে আমরা বললাম ইউ। পরে বলটা এই দেয়ালে বাড়ি খেয়ে আবার উল্টা দিকে ফিরে আসবে। কত বেগে ফিরে আসবে সেটাই আমাকে বের করতে বলছে। বি বেগে ফিরে আসবে। আচ্ছা, ইম্পালস দেওয়া আছে, মানে বলের ঘাত দেওয়া আছে। বলের ঘাত মানে হচ্ছে যে, বলের ঘাত আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাতের মান দেওয়া আছে, ইম্পালস এর মান দেওয়া আছে 10 m, যেখানে m মানে হচ্ছে গিয়ে বস্তুটার ভর। আচ্ছা, তাহলে দেখেন তো, এখান থেকে আমরা যে এটাকে ভেঙে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে পরের ভরবেগ মাইনাস আগের ভরবেগ। ঠিক আছে, ভেক্টর চিহ্ন যদি দিলাম, না দিলে নেই। পরে আসলে দেওয়া আছে ভরবেগের ইম্পালসের মান দেওয়া আছে। যদি আমরা মডুলাস করি, মডুলাস করলে আমরা কি পাবো? এই পাশে মডুলাস দেন P2, এটা মানে আমরা কি লিখবো দেখেন, এটা মানে লিখবো আমরা মাইনাস mv, আর এটা হচ্ছে মাইনাস mu। আচ্ছা, এই মাইনাসটা হচ্ছে গিয়ে এই মাইনাসটা। এখন কথা হলো, এখানে মাইনাস কেন দিলাম? কারণটা হচ্ছে, খেয়াল করেন, ইউ মানে হচ্ছে যেই বেগে আমি তাকে নিক্ষেপ করছি সেটা কোন দিকে? দেয়ালের দিকে। আর ভি মানে হচ্ছে যেই বেগে সে ফেরত আসতেছে মানে কি? উল্টা দিকে ফিরে আসতেছে। তাহলে এই বেগের সাপেক্ষে এই বেগটা হচ্ছে নেগেটিভ। এই কারণে আমরা শেষ বেগটাকে নেগেটিভ ধরে কাজ করতেছি। আর ইউ পজিটিভ, তাহলে এখানে মাইনাস কেন? এই মাইনাস হচ্ছে এই পরিবর্তনের মাইনাসটা। ওকে, এটা দিকের জন্য আসে নাই। আচ্ছা, তাহলে এবার দেখেন ইম্পালসের মান কত দেওয়া আছে? মান দেওয়া আছে 10 m। হ্যাঁ, আচ্ছা, এই পাশে মডুলাস করি নাই। মডুলাস যদি করি, তাহলে এখান থেকে যদি মাইনাসটা কমন নেই, সেই মডুলাস মাইনাসটাকে খেয়ে ফেলবে, থাকবে mv প্লাস mu। ওকে, মাইনাসটা কমন নিলাম, মডুলাস মাইনাস নিয়ে চলে গেছে। m কমন নেন, m কাটাকাটি যাবে, থাকবে কি 10 = v প্লাস u। এখান থেকে আমরা v পাবো 10 মাইনাস u। u এর মান কত? 6। 10 থেকে 6 বিয়োগ করবেন, কত হবে? 4। তাহলে 4 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটা ফিরে আসবে। 4 কোথায় আছে? গ নাম্বারে। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন 12 নাম্বার। কি বলছে, একটি পাথরকে একটি সুতায় বেঁধে প্রতি মিনিটে 120 বার ঘোরানো হচ্ছে। ওই অবস্থায় পাথরের 1/4 ভেঙে নিচে পড়ে গেল। কৌণিক ভরবেগ একই রাখতে হলে অবশিষ্ট অংশকে প্রতি মিনিটে কতবার ঘোরাতে হবে? আচ্ছা, এখানে কি বলছে, একটা পাথরকে আমি সুতায় বেঁধে ঘোরাচ্ছি প্রতি মিনিটে 120 বার, এবং এক্ষেত্রে এই সময় কি বলছে, পাথরের একটা অংশ ভেঙে নিচে পড়ে গেছে। কতটুকু? 1/4। ওকে,
এখন বলছে কৌণিক ভরবেগ একই রাখতে হলে, আচ্ছা কৌণিক ভরবেগ মানে হচ্ছে এল, এটাকে আমরা লিখতে পারি আই ওমেগা জানি। এখন কৌণিক ভরবেগ যদি একই থাকে, মানে কৌণিক ভরবেগ যদি সংরক্ষিত থাকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকুয়ালস টু আই টু ওমেগা টু। আগের ভরবেগ ইজ ইকুয়ালস টু পরের ভরবেগ, ঠিক আছে। এবার দেখেন আই মানে কি, জড়তার ভ্রামক, ওমেগা মানে কৌণিক বেগ। হ্যাঁ, আই ওয়ান এটাকে আমরা লিখতে পারি না এম ওয়ান আর স্কোয়ার, ওমেগা ওয়ান এটাকে আমরা লিখতে পারি 2 পাই ইন্টু 120 ডিভাইডেড বাই 60। কিভাবে? ওমেগা ওয়ান এটা মানে হচ্ছে গিয়ে ওই পাথরটা যখন ঘোরানো হচ্ছিল আগে সুতায় বেঁধে, প্রতি মিনিটে কতবার ঘোরানো হচ্ছে? 120 বার। 120 বার ঘোরানো হইলে কোণ হবে 2 পাই ইন্টু 120, গতিবিদ্যা আমরা করেছিলাম। আর সময়টা দেওয়া আছে 60 সেকেন্ড, মানে যে ওমেগা মানে হচ্ছে 2 পাই এন ডিভাইডেড বাই টি, এই ফর্মুলাটা আমরা এখানে লিখছি। ওকে, আচ্ছা, এবার ডান পাশে আমরা কি লিখবো? ডান পাশে আমরা আই টু কে লিখবো। আই টু লিখবো কি, এম টু আর স্কোয়ার ইন্টু ওমেগা টু। ওমেগা টু হবে কত? 2 পাই ইন্টু এন ডিভাইডেড বাই 60। এন মানে হচ্ছে যখন পাথরটা ভেঙে পড়ে গেছে তখন প্রতি মিনিটে কতবার ঘুরবে, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। এই এন এর মানটা আমাকে বের করতে হবে। এখন এখানে একটা কথা, আমরা আই ওয়ানকে ভেঙে লিখছি এম ওয়ান আর স্কোয়ার, আই টুকে লিখছি এম টু আর স্কোয়ার। আর ওয়ান আর টু কেন লিখলাম না? কারণটা হচ্ছে দেখেন, এখানে যেই সুতায় বেঁধে ঘুরানো হচ্ছিল সেই সুতার দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয় নাই। ওই ঘূর্ণনরত অবস্থায় পাথরটার একটা অংশ ভেঙে পড়ে গেছে, তার মানে পাথরের ভর চেঞ্জ হচ্ছে। পাথরের ভর চেঞ্জ হওয়ার কারণে এখানে জড়তার ভ্রামক চেঞ্জ হবে। জড়তার ভ্রামক চেঞ্জ হইলে কৌণিক বেগ চেঞ্জ হবে, এবং কৌণিক ভরবেগ যদি একই রাখতে চাই তাহলে ঘূর্ণন সংখ্যা চেঞ্জ করতে হবে। সেটা কত হবে সেটাই বের করব। তাহলে এখন দেখেন আর ওয়ান স্কোয়ার কাটা, ঠিক আছে। পরে 2 পাই কাটা, 60 কাটা। তো থাকবে কি এখানে? এম ওয়ান থাকবে 120, থাকবে এম টু, থাকবে এন। এখান থেকে এন বের করব, ঠিক আছে। আচ্ছা, এন ইকুয়ালস টু তাহলে কি আসবে? দেখেন এন ইজ ইকুয়ালস টু আসবে এম ওয়ান বাই এম টু ইন্টু 120। এবার দেখেন এম ওয়ান মানে কি? এম ওয়ান মানে হচ্ছে গিয়ে পূর্বে পাথরটার ভর কত ছিল সেটা, ভর দেওয়া নাই, লাগবেও না। এম টু মানে কি? এম টু মানে হচ্ছে ওই যে অবশিষ্ট অংশটা, পাথরের কতটুকু ভেঙে পড়ে গেছে? 1/4। তাহলে বাকি আছে কতটুকু? 3/4। তাহলে আমাদের এম টু হবে 3/4 ইন্টু এম ওয়ান। দেখবেন কিভাবে? এম টু মানে হবে গিয়ে এম ওয়ান মাইনাস এম ওয়ান বাই 4, মানে 1/4 ভেঙে পড়ে গেছে। তাহলে থাকবে কত? এম ওয়ান থেকে এটা বিয়োগ করবেন, আমরা এখানে থাকবে 3m1/4, কাটাকাটি যাবে। তাহলে থাকবে 4/3 ইন্টু 120। ক্যালকুলেট করেন, কাটা কত হবে? 40, 4 40-এ 160। 160 কোথায়? এই যে এখানে, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এত কাহিনী করার দরকার নেই, আপনি শুধু এই জিনিসটা মাথা রাখলে কিন্তু হয়ে যেত। যদি সুতার দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, টাইম যদি একই রাখতে হয়, তাহলে ভর ইন্টু ঘূর্ণন সংখ্যা, ভর ইন্টু ঘূর্ণন সংখ্যা সমান, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন 13 নাম্বার কি বলছে? একটি পানি ভর্তি বালতিকে 9.8 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে উলম্ব তলে সর্বনিম্ন কত বেগে ঘোরালে পানি পড়বে না? আচ্ছা, উলম্ব তল মানে কি? উলম্ব তল মানে হচ্ছে যেটা, একটা বালতির মধ্যে পানি আছে, বালতির আংটায় সুতা বেঁধে বা একটা দড়ি বেঁধে আমি বালতিটাকে এভাবে ঘুরাবো। এভাবে যদি ঘুরাই, বালতিটা যখন উপরের দিকে উঠবে, মনে করেন এটা হচ্ছে একটা বালতি, হ্যাঁ, এটা হচ্ছে তার আংটা, এখানে দড়ি বেঁধে আমি তাকে ঘুরাচ্ছি, এই তলে ঘুরাচ্ছি। তাহলে বালতিটা যখন এভাবে উপরে উঠবে, তখন ভিতরে যদি পানি থাকে, পানিটা কি তল দিয়ে পড়ে যাবে না? এখন দেখেন পানি পড়বে না, একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে অনেক দ্রুত ঘুরাইতে হবে। এমনভাবে আমি ঘুরাবো যাতে করে এই ঘূর্ণনের জন্য পানির কেন্দ্র বিমুখী বল এবং পানির ওজন যাতে সমান হয়। কিরকম হইলো ব্যাপারটা? দেখেন যখন ভিতরে পানি আছে, পানিটা তো নিচে পড়ে যায়। কেন পড়ে যায়? ওজনের কারণে। এখন আমি যদি
দ্রুত ঘুরাই, ওই ঘূর্ণনের জন্য একটা কেন্দ্র বিমুখী বল থাকবে, ওই কেন্দ্র বিমুখী বলের কারণে পানিটা বাহিরের দিকে ছিটকে যেতে চাইবে। তখন ওই পানির উপরে এই দুইটা বল যদি সমান হয় তাহলে পানির উপরে মোট বল হয়ে যাবে 0, তখনই পানি আর নিচে পড়বে না। অর্থাৎ পানি পড়বে না যদি এফসি আর এমজি সমান হয়। কেন্দ্র বিমুখী বল এবং পানির ওজন যদি সমান হয় তাহলেই পানি পড়বে না। এখন কেন্দ্র বিমুখী বলের ফর্মুলা কি? mv² ডিভাইডেড বাই আর। আর মানে হচ্ছে এই বালতিটা যেই বৃত্তাকার পথে ঘুরতেছে তার ব্যাসার্ধ, হ্যাঁ। আর এম মানে হচ্ছে কি পানির ভর বা যেই জিনিসটা ঘুরতেছে তার ভর। এম কাটা, এখান থেকে আমরা ভি বের করতে পারবো। ভি ইজ ইকুয়ালস টু কি আসবে? রুট জি আর। জি এর মান হচ্ছে 9.8, আর মানে হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত দেওয়া আছে? পানি ভর্তি বালতিকে এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে, মানে ব্যাসার্ধ দেওয়া আছে 9.8, দুটা গুণ করলে স্কোয়ার হবে, রুট আছে কাটা যাবে, শুধু 9.8 থাকবে। তাহলে সর্বনিম্ন কত বেগে ঘোরাতে হবে? 9.8 মিটার পার সেকেন্ড বেগে অ্যান্সার। ওকে, তাহলে কত আসছে? 9.8। আমাদের অ্যান্সার তাহলে কোনটা হবে? ক। বুঝা গেছে? দেখেন আপনি কিন্তু এই জিনিসটা, এই যে এই এটা চাইলে মনে রাখতে পারেন। যদি অনেক বেশি বোঝা মনে হয় তাহলে দরকার নেই, সিম্পল একটা জিনিস তো। কেন্দ্র বিমুখী বল ওজন সমান হইলেই পানি পড়বে না, বাস। এভাবে করে আপনি কৌণিক বেগও কিন্তু বের করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 14 নাম্বার কি বলছে একটু পড়েন প্রশ্নটা। বলছে মনে করেন আপনার ভর 70 কেজি করলাম, পরে বলছে 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে আপনার ওজন কত মনে হবে? আপনার ভর দেওয়া আছে 70 কেজি, আপনার প্রকৃত ওজন কত হবে? 70 কেজি ইন্টু 9.8 অভিকর্ষ ত্বরণ। কিন্তু আপনি যখন একটা লিফটের মধ্যে যাবেন, ওই লিফট যদি একটা ত্বরণে উপরে ওঠে তখন আপনার উপরে আপেক্ষিক ত্বরণটা কিন্তু বেড়ে যাবে। একটা ঊর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে, মানে একটা লিফট যদি উপরের দিকে এ ত্বরণে উঠে, তখন আপনি যদি ভিতরে থাকেন তখন আপনার ত্বরণ হবে গিয়ে, হ্যাঁ, মোট ত্বরণ হবে জি প্লাস এ। লিফট যদি এ ত্বরণের নিচে নামে তখন আপনার ত্বরণ হবে জি মাইনাস এ। লিফট যদি সমবেগে ওঠে বা সমবেগে নামে তখন ত্বরণ হবে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? মাথায় রাখবেন, লিফট যদি সমত্বরণে উপরে ওঠে এ ত্বরণে, তখন টোটাল ত্বরণ কত হবে? লব্ধি ত্বরণ কত হবে? জি প্লাস এ। নিচে নামলে জি মাইনাস এ। যদি সমবেগে ওঠানামা করে ত্বরণের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে এখন দেখেন আপনি কি করছেন, এত ত্বরণে ঊর্ধ্বগামী একটা লিফটের মধ্যে গেছেন, তখন আপনার ওজনটা তাহলে কত হবে? ওজন হবে ভর ইন্টু ত্বরণ। ত্বরণ কত? জি প্লাস এ, যেহেতু লিফট উপরে উঠতেছে, ঠিক আছে? তাহলে ভর কত? 70, জি হচ্ছে 9.8, আর লিফটের ত্বরণ কত দেওয়া আছে? 2.2। তাহলে 70 ইন্টু 9.8 প্লাস 2.2, এটা হবে 12, 7 12 84, 840। কোথায় আছে? এই যে 840 কেজি ওয়েট। কেজি ওয়েট মানে কিন্তু নিউটন, ঠিক আছে? ওকে, পরে 15 নম্বর প্রশ্ন কি বলছে? একটি বৃত্তাকার বাঁকের ব্যাসার্ধ 100 মিটার, ওই বাঁকের 9.8 মিটার প্রস্থের একটি রাস্তা দিয়ে একটি মোটর সাইকেল 10 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে চলে যায়। বাহিরের প্রান্ত কতটুকু উঁচু? মানে ব্যাংকিংয়ের কথা বলছে, ঠিক আছে? আমরা জানি যে কোনো একটা বৃত্তাকার বাঁক রাস্তা ঘুরতে হলে, মানে বাঁকের কোনো রাস্তা যদি আমাদের ঘুরতে হয় তাহলে সেখানে কেন্দ্রমুখী বল লাগে। কেন্দ্রমুখী বল তৈরি করার জন্য রাস্তাটাই, যে সকল জায়গায় বাঁক থাকে সেই সকল জায়গায় রাস্তাটার এক প্রান্ত একটু উঁচু করে তৈরি করা হয়, ঠিক আছে? এর ফলে কি হয়, আমার প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল এখান থেকে আসে। তাহলে দেখেন এখানে এই কোণটাকে আমরা বলি থিটা, এটা হচ্ছে রাস্তার বাহিরের প্রান্ত কতটুকু উঁচু, এইচ পরিমাণ উঁচু, এটা হচ্ছে রাস্তার প্রস্থ, ঠিক আছে? এটা হচ্ছে রাস্তাটা চিন্তা করতে পারতেছেন রাস্তাটা কীরকম? রাস্তাটা কিন্তু হচ্ছে যেরকম এভাবে গেছে রাস্তাটা, হ্যাঁ, এটা হচ্ছে বাহিরের প্রান্ত, এইচ পরিমাণ উঁচু। রাস্তা কিন্তু এটা না, এদিক দিয়ে গাড়ি কিন্তু এই দিকে ওঠে, বিষয়টা এরকম না। এটা হচ্ছে রাস্তা, এই দিক দিয়ে উঁচু, এইভাবে গেছে রাস্তাটা আমার মাথার উপর দিয়ে, বুঝতে পারছেন? ওকে, তাহলে এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে। এখান থেকে এইচ এর মান বের করার জন্য আমরা কি করব? সাইন থিটা নেব। সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি? লম্ব বাই অতিভুজ, এইচ বাই এক্স। এখান থেকে এইচ বের করতে হবে, এইচ ইজ ইকুয়ালস টু আসবে এক্স সাইন থিটা, ঠিক আছে? এখন কথা হলো থিটা কোথা থেকে পাবেন? দেখেন আমরা আরেকটা জিনিস জানি,
থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। অর্থাৎ প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল তৈরি করার জন্য আমাদেরকে উলম্ব তলের সাথে একটু কাইত হয়ে দৌড়াইতে হয় বা হাঁটতে হয় বা বাইক চালাইতে হয়। তাহলে কতটুকু কোণে কাইত হইতে হবে? থিটা কোণে। সেই থিটার মান বের করার একটা ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, লিখতে পারি। এখন খেয়াল করেন এখানে যে থিটাটা আছে, যে ব্যাংকিং কোণ আছে, এটাকে বলা হয় ব্যাংকিং কোণ। ঠিক আছে, ব্যাংকিং কোণ। এখানে যে ব্যাংকিং কোণ আছে এই কোণটা মোটামুটি ছোট হয়, ভালোই ছোট হয়, অনেক ছোট হয়। ছোট হইলে এই আমরা সাইন থিটাকে লিখতে পারি ট্যান থিটা। ঠিক আছে, থিটা যদি খুব ছোট হয় তখন সাইন থিটাকে লিখতে পারি ট্যান থিটা। তখন আমরা ট্যান থিটার এই মানটা বসায় দিতে পারি। কি আসবে তাহলে? এক্স ট্যান থিটার মান যদি বসাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। ঠিক আছে, তাহলে থিটা ক্ষুদ্র হইলে আমাদের এই ফর্মুলা ব্যবহার করে রাস্তার বাহিরের প্রান্ত কতটুকু উঁচু সেটা বের করতে পারি। তাহলে এখানে দেখেন রাস্তার প্রস্থ, এক্স হচ্ছে রাস্তার প্রস্থ, দেওয়া আছে কত? 9.8 মিটার। বসাইলেন ভি স্কোয়ার মানে বাইকের বেগ কত দেওয়া আছে? 10, তাকে স্কোয়ার করবেন। আর মানে হচ্ছে রাস্তার ব্যাসার্ধ, মানে এখানে যে বাঁকটা ছিল সেই বাঁকের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 100 মিটার। আর জি এর মান তো 9.8। এটা কাটা, 10 স্কোয়ার মানে 100, 100 100 কাটা, থাকবে শুধু 1। তাহলে রাস্তার বাহিরের প্রান্ত কতটুকু উঁচু করতে হবে? 1 মিটার। কোথায় আছে? গ নাম্বার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। তাহলে দেখেন আপনি যদি চান এই ফর্মুলাটা মনে রাখতে পারেন যে কোনো একটা রাস্তার, কোনো একটা বাঁকের রাস্তার বাহিরের প্রান্ত কতটুকু উঁচু রাখতে হবে? এক্স ইন্টু ভি স্কোয়ার বাই আর জি। ওকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। আর যদি এটা মনে রাখতে না পারেন তাহলে আপনাকে এভাবে ভেঙে করতে হবে, এবং আপনার নিজে করতে এত সময় লাগবেও না, সমস্যা নেই, করতে পারবেন। তাহলে দেখেন আমাদের এই নিউটনীয় বলবিদ্যা পরীক্ষায় যে 15টা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমরা সলভ করলাম। তাহলে এখন আপনাদের কাছে আমার অনুরোধ, যারা পরীক্ষা দিয়েছেন তারা তো সলভ ক্লাসটা অবশ্যই দেখছেন এবং দেখে উপকৃত হয়েছেন আশা করি। যারা পরীক্ষা দেন নাই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পরীক্ষার লিঙ্ক দেওয়া আছে, ওইটাতে গিয়ে আগে পরীক্ষা দিয়ে আসবেন, তারপর সলভ ক্লাসটা দেখবেন। আগে সলভ ক্লাস দেখে তারপর পরীক্ষা দিলে আপনার কোনো লাভ হবে না। ওকে, তাহলে আপনি যেন লাভবান হতে পারেন সেই দিকে খেয়াল রেখে পড়াশোনা করবেন, পরীক্ষা দিবেন, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে এই সুযোগটাকে ছড়িয়ে দিয়ে নিজেকে ধন্য করবেন। তাহলে সবার সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।